আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। গত ক্লাসে আমরা সাবস্টেশনের বিভিন্ন ইকুইপমেন্ট, ফাংশন এবং রেটিং ক্যালকুলেশন নিয়ে আলোচনা করছিলাম। যেমন ফিউজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, লাইটনিং অ্যারেস্টার, ফিউজ, সার্কিট ব্রেকার সম্পর্কে, এইচভি সাইড সম্পর্কে এবং এলভি সাইডের পার্সেন্টেজ নিয়ে আলোচনা করছি, কত পার্সেন্ট। সাধারণত আমি যদি আবার একটু রিভিউ করি, আমরা আমাদের যে স্পেসিফিকেশনে দেখেছিলাম যে আমরা যে ট্রান্সফরমারটি ইউজ করব সেই ট্রান্সফরমারের যে ইম্পিডেন্স ইম্পিডেন্স যদি লেস দেন অর ইকুয়াল টু 6% হয়, তাহলে আমাদের এইচবি সার্কিট ব্রেকার হবে, এইচবি কারেন্টের 600%, ফিউজ হবে 300%। আর এল এটা তো কেবি, এটা আসলে ওই কারেন্টের উপরে, এলপি কারেন্টের উপরে ডিপেন্ড করে না। কারণ হলো এল এর ফাংশনটা আসলে ওই এইচটি সাইডের কারেন্টের উপর না। এল এর ফাংশনটা হলো লাইটনিং প্রোটেকশন সিস্টেম। ওকে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তারপর আপনার একটা এক্সাম্পলও দিয়েছিলাম 250 কেবি ট্রান্সফরমারে। আজকে আর একটা বড় এক্সাম্পল দিব, একটা বড় সাবস্টেশন যদি হয়, যেন আমাদের বিল্ডিং গুলোতে সাধারণত 250, 300, 400 এরকমই প্রয়োজন হয়। হয়তো কোনো কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে বা বিভিন্ন বড় বড় হসপিটালের ক্ষেত্রে হয়তো আর একটু বেশি প্রয়োজন হইতে পারে। যে আমরা যদি এখন একটা 1000 কেভিএ ট্রান্সফরমার নেই, আর ইম্পিডেন্স হলো ধরে নিলাম 6%। ওকে, 6%। সাধারণত এই ডিস্ট্রিবিউশন যে ট্রান্সফরমার গুলো থাকে সেগুলো সাধারণত কেবিএ রেটিং এ লেখে। যে এখন 1000 কেবিএ কে কিন্তু আমি 1 MVA লিখতে পারি। বাট সাধারণত ডিস্ট্রিবিউশন সাবস্টেশন গুলো, যে ট্রান্সফরমার, এগুলোকে কেবিএ রেটিং এ বলে। 1000 কেবিএ, 1500 কেবিএ, 2000 কেবিএ, 2500 কেবিএ সাধারণত এভাবে লেখে, এমবিএ তে লেখা হয় না। বাট যদি 33 কেবি, আবার যদি 5 MVA হয়, 33 কেবি হয়, তখন আবার এমবিএ তখন থেকে শুরু হয়। সাধারণত 11 কেবিতে কেবিএ তে লেখা হয় আর কি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট ইয়ে না, প্যারামিটার না আর কি। কেবিএ তবে এমবি, তবে কেবিএ দিলে আপনারা লিখবেন আর কি। এখন আমার ট্রান্সফরমারের রেটিং যদি 1000 কেবিএ হয়, তাহলে আমার এইচবি সার্কিট ব্রেকারে এইচটি কারেন্ট কত হবে? এইচটি কারেন্টে আমরা তাহলে আসেন ক্যালকুলেট করি। এইচটি কারেন্ট আমি ক্যালকুলেশনটা আগেও আলাদাভাবে করে রাখতে পারতাম, কিন্তু এখন করতেছি এই কারণে যাতে আপনারা আপনাদের সামনে আর কি একটু দেখানোর জন্য আর কি। হ্যাঁ, যেমন যদি 1000 হয়, আমি একটা এক্সেল ফাইল ওপেন করে দেখাই, তাহলে আপনারা নিজেরা দেখতে পাবেন ক্যালকুলেটরে। এক্স, হয়তো একটু টাইম লাগবে এখানে ওপেন করতে, বাট আপনারা তখন একটু সহজে বুঝতে পারবেন আর কি এই জিনিসটা। যেমন হলো 1000 ভিএ। ওকে, তো আমাদের ভোল্টেজ লেভেল হলো 11 কেবি, এখানে কে, এখানে কেবি। ওকে, সো আমাদের আই এইচটি কত হবে? আই এইচটি হবে হলো কেবিএ ডিভাইডেড বাই কেবিএ ডিভাইডেড বাই 1.732, এটা আবার ডিভাইডেড বাই 11। ওকে, 52 এম্পিয়ার। আমরা যদি এটাকে 53ও ধরতে পারি তাতেও কোনো সমস্যা নেই। ওকে, 53 এম্পিয়ার হলো আমার এইচটি কারেন্ট। অর্থাৎ আমাদের যে, আমরা যে সাবস্টেশন নিয়ে কাজ করতেছি এখন বা ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারের রেটিং হলো 1000 কেবিএ। তাহলে আমার এইচটি সাইডে কারেন্ট হবে কত? এইচটি সাইডে আমার কারেন্ট হবে 53। 53 হবে কি? আইএইচটি। এই যে এখানে যে রেটিংটা দেখতেছেন, এই রেটিংটা কিন্তু এইচবিসিবি, অর্থাৎ সিবি সাইডে এত। এটা কিন্তু আগের ক্যালকুলেশনটা ছিল। তাহলে আমার এইচটি হলো এত। ওকে, এইচটির ভ্যালু হলো কত? 53। তাহলে আমার এইচবি সাইটে সিবি, সার্কিট ব্রেকার এবং ফিউজের রেটিং কত হবে? HB_F ইউএসি, ফিউজ। ওকে, তাহলে আমরা যদি আমরা যে আগের যে এটা আমি দেখছি যে এনএসসি তে বলা আছে সার্কিট ব্রেকার হবে 600%। ওকে, সার্কিট ব্রেকার হবে কত? 600%। কিসের 600%? এইচটি কারেন্টে 600 ডিভাইডেড বাই 100, যেহেতু পার্সেন্টে আছে।
318 এম্পিয়ার। আর এটা হবে কত? ইন্টু 300 ডিভাইডেড বাই 100। 159 এম্পিয়ার। এই দুইটা হবে কি ম্যাক্সিমাম সাইজ। ওকে, এই দুইটা হবে কি ম্যাক্সিমাম। আমরা ম্যাক্সিমাম। ওকে, এই যে এখানে যে ভ্যালুটা বলে দেওয়া আছে, অর্থাৎ এখানে এই যে 600% বা 300%, এটা হবে কি ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম কত হলো? সার্কিট ব্রেকারের ক্ষেত্রে 318, আর ফিউজের ক্ষেত্রে 159। সার্কিট ব্রেকারের ক্ষেত্রে 318, আর ফিউজের ক্ষেত্রে সেটা হবে 159 এম্পিয়ার। ওকে, এই ভ্যালুটা হলো কি ম্যাক্সিমাম ভ্যালু। ড্রপ অফ ফিউজের এই ভ্যালুটা হলো কি ম্যাক্সিমাম ভ্যালু। এটা তো হলো ড্রপ অফ ফিউজের রেটিং, ম্যাক্সিমাম। এখন আমরা যদি আমাদের ফিউজ, যে মার্কেটে অ্যাভেলেবেল ফিউজ রেটিং যদি দেখি, তাহলে কত আছে দেখি। এখানে দেখেন, আমি যে স্ট্যান্ডার্ডটা নিয়ে এখন আলোচনা করতেছি সেটা হলো বিএসইএন আইএসি 60282, হাই ভোল্টেজ ফিউজ অথবা কারেন্ট লিমিটিং ফিউজ নামে পরিচিত। তবে আমরা যেটাকে ফিউজ হিসেবে চিনি, এই যে আইএসি 2020 সালে আপডেট হয়েছে, ওই ফিউজ লিঙ্ক রিপ্লেস বাই ফিউজ, অর্থাৎ আমরা যেটাকে এতদিন ফিউজ বলতাম, এখন সেটা আইএসি 2000 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটাকে ফিউজ লিংক বলতেছে আর কি। মূলত একই জিনিস, ফিউজ এবং ফিউজ লিংক মূলত একই জিনিস। এটা হলো সেই ফিউজ। এখন এখানে যে ফিউজ, এই অংশটা হলো ফিউজ। এই যে এই অংশটা দেখতে, এখান থেকে শুরু করে যে অংশটা, এটা হলো ফিউজ। আর বাকি অংশটাকে কি বলে? বাকি অংশটাকে বলা হয় বেজ। বাকি অংশটাকে বলা হচ্ছে কি বেজ। এই জন্য আগে আমরা যখন সবপ্রগতি, সাধারণত আমরা ফিউজ বলতে পুরো সিস্টেমটাই বলতাম। ওকে, এই জন্য এখন এটাকে সেপারেট, ফিউজ লিংক এবং এটা হলো ফিউজের বেস। ফিউজ এই এই অংশটা এখান থেকে, অর্থাৎ এই ফিউজ লিংকটা যেখানে কানেক্টেড থাকে, এই যে এখানে একটা হুক দেখতেছে না, এই যে দেখবেন গ্রামের বাড়িতে যারা থাকে, পল্লী বিদ্যুৎ বা আরবি যারা, এরা ওই যে একটা, ওদের একটা ইয়ে আছে, ওটা দিয়ে টান দিয়ে এটা অনেক ইয়ে করে ফেলে আর কি, ডিসকানেক্ট করে করে ফেলে। ওকে, তো যাই হোক, এই যে ফিউজ লিঙ্ক, এটা হলো ফিউজ লিঙ্ক। আর ফিউজ লিঙ্কটা যেটা যে এলিমেন্টের সাথে কানেক্টেড থাকে, যে ইকুইপমেন্টের সাথে, সেটাকে বলে হলো ফিউজ বেস। ওকে, ফিউজ বেস তার মানে ফিউজ আর ফিউজ বেস দুইটা ভিন্ন জিনিস। ওকে, এটা হলো আমাদের ফিউজ লিংক, এটা হলো আমাদের ফিউজ বেস। সো ফিউজ বেজেরও একটা আলাদা রেটিং আছে, ফিউজ লিংকেরও আলাদা রেটিং আছে। ফিউজ লিংকের যে রেটিংটা আছে সেটা আমরা ক্যালকুলেট করব, আর বেজ রেটিংটা আমার ফিউজ রেটিং এর চেয়ে হায়ার সাইজ, এক সাইজ হায়ার নিব। ওকে, এটাই হলো রুলস। আসেন আমরা একটু সামনের দিকে দেখি কি আছে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে, আমরা যে আইসির যে কোড নিয়ে আলোচনা করতেছি, সেটা যে ভোল্টেজ রেটেড, রেটেড ভোল্টেজ কত, এই এই স্পেসিফিকেশনটা, আইসির এই স্পেসিফিকেশনটা 3.3 কেবি না 2.2 কেবি থেকে 72 কেবি পর্যন্ত আলোচনা করছে ভোল্টেজ। এখানে দেখেন ভোল্টেজের দুইটা সিরিজ, সিরিজ ওয়ান, সিরিজ টু। এটার কারণ হলো এটা এক এক দেশে আসলে এক এক রকম ভোল্টেজ ইউজ হয়, তো এই জন্য আসলে ওরা দুইটা ভিন্ন ভাগে করছে। এটা তেমন কিছু না আর কি। তোমার আমাদের দেশে 12 কেবি, এটা এখানে কিন্তু 12 কেবি কেন, আমরা তো 11 কেবি নিয়ে কাজ করতেছি। 11 কেবি হলো নমিনাল ভোল্টেজ, আর এই 11 কেবিটা ম্যাক্সিমাম বেড়ে 12 কেবি পর্যন্ত হইতে পারবে। ওকে, 12 কেবি কোনো কারণে যদি 11 কেবি ভোল্টেজ ইনক্রিজ হয়ে বেড়ে, কোনো কারণে বেড়ে গিয়ে 12 কেবির চেয়ে উপরে হয়ে যায়, তখন হাই ভোল্টেজ যে প্রোটেকশন সিস্টেম, সেই প্রোটেকশন সিস্টেম কাজ করে ওই সিস্টেমটা ট্রিপ করে যাবে, ওই সার্কিট ব্রেকারটা কি হয়ে যাবে, ট্রিপ হয়ে যাবে। এই জন্য এখানে রেটেড ভোল্টেজটা দিছে 12 কেবি। দেখেন এখানে 36 কেবি, আসলে 36 কেবি হলো রেটেড ভোল্টেজ, 33 হলো কি আমাদের নমিনাল ভোল্টেজ। কোনো কারণে যদি আমাদের নমিনাল ভোল্টেজটা, সেটা কারেন্ট ইফেক্টই হোক বা কোনো আর্থ ফল্ট বা কোনো ফল্টের কারণেই হোক, আমাদের কোন ভোল্টেজ যদি 36 কেবি রেটেড ভোল্টেজ, রেটেড ভোল্টেজ মানে হলো ম্যাক্সিমাম ভোল্টেজ, এটাকে আবার ভিন্ন নামেও অনেক সময় বলা হয়, তবে স্ট্যান্ডার্ড হলো রেটেড ভোল্টেজ বলা।
আর 33 কেবি হলো নমিনাল ভোল্টেজ। তো এই ভোল্টেজটা যদি কোনো কারণে 36 ক্রস করে, তখন ওভার ভোল্টেজের যে রিলে থাকে ওই রিলে গুলো তখন ফাংশন করা শুরু করবে। ওকে, তো আমাদের আসলে টপিকে ওইদিকে যাওয়ার ইয়া নাই, আমরা আমাদের লাইনেই থাকি। জাস্ট একটু ইনফরমেশন দিয়ে রাখলাম আর কি আপনাদেরকে। আচ্ছা, এখন আসেন আমরা রেটেড কারেন্ট অফ ফিউজ বেস। এই যে আমরা যে আগে দেখছি যে একটা ফিউজে আসলে দুইটা পার্ট থাকে, একটা পার্ট হলো ফিউজ লিংক, আর একটা হলো কি ফিউজ বেস। ওকে, সো ফিউজ বেজের রেটেড কারেন্ট কত কারেন্টের এই বেস গুলোর তো একটা ক্যাপাসিটি থাকতে হবে। তাহলে তো কারেন্টের কি একটা স্ট্রেস, ভোল্টেজের জন্য একটা স্ট্রেস হয়, সেই কারেন্ট যে বেস গুলোর একটা কি থাকতে হবে, ক্যাপাসিটি থাকতে হবে। সেখানে অনেক থিওরিটিক্যালি লিখছে যে এটা 10 এম্পিয়ার, 25, 63, 100, 200, 400, 1000 এম্পিয়ার পর্যন্ত সেই বেসটা হইতে পারে, আর বেজের ক্যাপাসিটি হইতে পারে আর কি। তো আমরা সাধারণত কিভাবে সিলেক্ট করব হলো, যেখানে আমাদের এখানে ফিউজের রেটিং আসছে কত, 159। ফিউজের রেটিং যেহেতু 159, তো 159 এর উপরে কোনটা আছে, 200 এম্পিয়ার, আমরা সেটা 200 এম্পিয়ার সিলেকশন করব। ওকে, তো আমরা ফিউজের যে বেজ, সেই বেজের সিলেকশন আমাদের হয়ে গেল, সেটা হলো কত, 200 এম্পিয়ার। আচ্ছা, এখন আমরা এটা হলো এই যে 200 এম্পিয়ার কোনটা হবে, 200 এম্পিয়ার হবে এই যে এই অংশটা। এই যে আমি যে আমার যে মাউসটা শুরু, এই যেখান থেকে শুরু হয়ে এই যে অংশটা আছে বেজ, এই বেজের রেটিং হবে 200 এম্পিয়ার। ওকে, এখন আমরা সিলেকশন করব ওই যে ফিউজ লিংকের রেটিং। এই যে রেটেড কারেন্ট অফ ফিউজ লিংকের রেটিং আছে। এখন ফিউজ লিংক আবার দুইটা সিরিজে রেটেড কারেন্ট এম্পিয়ার ফিউজ লিংক শেড বি সিলেক্টেড ফ্রম R10 সিরিজ ফর স্পেশাল কেস। অর্থাৎ ফিউজ লিংকের দুইটা সিরিজ আছে, বিভিন্ন সিরিজের রেটিং কারেন্ট আছে, যেমন R10 বা R20। ওকে, তো ফর স্পেশাল কেস এডিশনাল ভ্যালু ফর রেটেড কারেন্ট অফ ফিউজ লিংক মে বি সিলেক্টেড ফ্রম দা R20 সিরিজ। এটা হলো স্পেশাল কেসে, সাধারণভাবে আমরা R10 থেকে সিলেকশন করব। যে R10 সিরিজে আমাদের যে এখানে কি বলা আছে, রেটেড কারেন্ট অফ ফিউজ লিংক, সেই রেটেড কারেন্ট অফ ফিউজ লিংক ফর R10 সিরিজ কম্প্রাইজ দ্য নাম্বার 1, 1.25, 1.6, 2, 2.5। এটার মানে কি, এটার মানে হলো এন্ড দেয়ার মাল্টিপল অফ 10। মাল্টিপল অফ 10 মানে হলো এখানে যে ভ্যালু গুলো আছে, এই ভ্যালু গুলোকে আমরা 10 দ্বারা মাল্টিপ্লাই করব। এখানে আছে 8, 8 যদি আমি 10 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, 80। তার মানে R10 সিরিজের যে সিরিজ আছে, সেই সিরিজের সর্বোচ্চ রেটিং হলো 80 হতে পারে। এটা হলো আইসি অনুযায়ী, বা অন্যান্য স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়তো আরো কম বেশি থাকতে পারে। আইসি অনুযায়ী কত, 80। অর্থাৎ আমি যদি R10 সিরিজের একটা ফিউজ লিংক সিলেক্ট করি, তাহলে সর্বোচ্চ 80 পর্যন্ত আছে। তো আমার এই সাইটে আর হলো R20 সিরিজের যদি সিলেক্ট করি, তাহলে দেখেন অনেক অপশন বেশি, বাট আমি হাইয়েস্ট ভ্যালু হলো 90, 80, 10 বা 20। এখন আমরা যদি আমাদের প্রজেক্টের জন্য সিলেক্ট করি, এই প্রজেক্টে দেখেন আমার যে 300% করলে কত আসে, 159। এখন 159টা আমার ওই কোডে বলা ছিল কি এটা হলো ম্যাক্সিমাম, অর্থাৎ আমি আর চেয়ে কমে নিতে পারবো কিন্তু উপরে যাইতে পারবো না। ওকে, সেটা ম্যাক্সিমাম। তো এখন আমার এখানে আমি যদি R10 সিরিজের সিলেকশন করি, তাহলে আমি কত সিলেক্ট করতে পারবো আসলে, 80 এম্পিয়ার। ড্রপ অফ ফিউজ 80 এম্পিয়ারের, অথবা এটা সিলেক্ট করতে পারবো। ওকে, অথবা কোনো কোনো ভেন্ডরের যদি এটা আইসি স্পেসিফিকেশন অনুযায়ী অন্য স্পেসিফিকেশন যদি অ্যাভেলেবেলিটি থাকে, তাহলে সেটা মানে এটার বেশি যাওয়া যাবে না, বাট এটার কম থাকা যাবে। 159 যেহেতু, তো 159 এর যে লোয়েস্ট যে ভ্যালুটা আছে সেটা আমি 80 নিলাম। যেমন এর আগের বার এখানে আসছিল কত, 40। তো 40-তে যেহেতু পাওয়া গেছিল, 40 ছিল। ওকে, আচ্ছা, এখন হলো সার্কিট ব্রেকার হলো 314 এম্পিয়ার। ওকে, 314 এম্পিয়ার, অর্থাৎ অ্যাকর্ডিং টু এনইসি। এইটা কিন্তু আবার এনইসি, এই যে ক্যালকুলেশনটা 600%, 600%-এর এই ক্যালকুলেশনটা আবার করতে এনেছি এনইসি থেকে। এখন এনইসি থেকে আবার ওই ফিউজের সাইজ বা এইচবি সার্কিট ব্রেকারের সাইজটা আমি সিলেকশন করতেছি আহ, হলো আইএসসি থেকে। এটার কারণ কি, কারণ হলো এটা এনইসিটা যে এটা হলো আসলে এলবি সাইডের ওই আপনি সার্কিট ব্রেকারের রেটিং গুলো পাবো। আমি এইচবি সাইডের সার্কিট ব্রেকারের রেটিং এনেছি, তে আমি হয়তো পাইনি। আমার হয়তো পুরো অনেক পেজ তো 1200-র মতো পেজ। তো আমি আইসি টা ফলো করি, তাই আমি আইসি থেকে এটা এগুলো নিচ্ছি আর কি আপনাদের আপনাদের জন্য। ওকে, ইন্টারন্যাশনাল অনুযায়ী আইসি টাই ফলো করা হয় এখন। ওকে,
সার্কিট ব্রেকারের রেটিংটা হবে কত এখানে? 480 এম্পিয়ার। এখন সিবি সার্কিট ব্রেকার, সরি, ফিউজের রেটিং হবে 80 এম্পিয়ার, নিলাম 150 এম্পিয়ার তো আসছে, বাট এটা হলো ম্যাক্সিমাম। বাট আমি যেহেতু 159 এম্পিয়ারের ফিউজ পাচ্ছি না, সেক্ষেত্রে আমি 80 এম্পিয়ারের কি নিব, ড্রপ আউট ফিউজ দেবো। তা আমার ড্রপ আউট ফিউজ যদি 80 এম্পিয়ার হয়, তাহলে আমি অ্যাকচুয়ালি আসলে আমার ওই যে বেজ যেটার কথা বলছিলাম, বেজ আগে দেখেন বলছিলাম কত, 200 এম্পিয়ারের বেজ। ওকে, 200 এম্পিয়ার, কারণ 159 এম্পিয়ারের। এখন আমার ফিউজ লিঙ্কের রেটিং যেহেতু 80-তে চলে আসছে, তা আমি আমার বেজ 100 নিতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। কারণ হলো এখানে যে সার্কিট ব্রেকারের যে এখানে যে রেটিংটা, সেটা হলো ফিউজ লিঙ্কের রেটিং, বেজের না। ওকে, লিঙ্কের রেটিং। আচ্ছা, এখন সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করি। সার্কিট ব্রেকার আসছে আমার 318 এম্পিয়ার। এখন দেখি তো সার্কিট ব্রেকারের, আমার এভেলেবেল সার্কিট ব্রেকার রেটিং অফ ফিউজ লিঙ্ক। আচ্ছা, এখন এখানে দেখেন একটা স্ন্যাপশট আমি দিচ্ছি, সেটা হলো আমি ওই যে ফিউজের যে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, ওই কোম্পানির একটা ডাটা শিট এখানে আমি অ্যাড করছি। এই ডাটা শিটে হলো রেটিং অফ ফিউজ লিঙ্ক, অর্থাৎ বিভিন্ন কোম্পানির যে ডাটা শিট, সাপ্লায়ারদের যে ডাটা শিট থাকে না, ওই ডাটা শিট থেকে স্ন্যাপশটটা আমি নিছি। এটা কোনো স্ট্যান্ডার্ডে না, আইসি বা কোনো কিছু না, তবে হ্যাঁ, আমি যে কোম্পানির ডাটা শিট থেকে নিছি তারাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফলো করে তৈরি করে, ওই যে NEMA। এই নিমাটা হলো আহ, এটা এখন মনে হচ্ছে না, বাট এটা হলো একটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, আমেরিকা বেসড। এই যে ANSI, যেটা আমেরিকান বেসড, অর্থাৎ এরা তো ইকুইপমেন্ট গুলো যে তৈরি করে, তারা তো আসলে একটা কোড ফলো করে তৈরি করতে হয়। ইকুইপমেন্ট গুলো যে তৈরি করে, সেগুলো যদি ওরা কোনো কোড ফলো না করে স্পেসিফিক, তাহলে তো আসলে এই কোড গুলো কেউ কিনবে না, তাই তাই না? ম্যানুফ্যাকচারিং যে একটা স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী হইতে হবে আর কি। যাই হোক, এই এখান থেকে যে ডাটা শিটটা আমি নিচ্ছি, সেই ডাটা শিটে বলে দেওয়া আছে দেখেন, সর্বোচ্চ 100 এম্পিয়ার এট 11 কেবি, অর্থাৎ 11 কেবি। 11 কেবি ভোল্টেজের যে ফিউজ, এভেলেবেল ফিউজ, সেই এভেলেবেল ফিউজ গুলো সর্বোচ্চ 100 এম্পিয়ার পর্যন্ত পাওয়া যায়। আর 33 কেবি ভোল্টেজের যে ফিউজ, সেই ফিউজ গুলো সর্বোচ্চ 31.5 এম্পিয়ারের পাওয়া যায়। এর বেশি এম্পিয়ারের ফিউজ ম্যানুফ্যাকচারিং, এটা ম্যানুফ্যাকচারিং গত ইস্যু ইস্যু আছে, সেটা অনেক বড়, কেন হয় না বা কি, এগুলো রিসার্চের বিষয় আর কি। আমরা সেদিকে যাব না, আমরা শুধু আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী কি আছে সেটা নিয়ে আলোচনা করব, আমরা কিভাবে ডিজাইন করবো আর কি। ওকে, আচ্ছা। রেটেড ব্রেকিং ক্যাপাসিটি, রেটেড ম্যাক্সিমাম ব্রেকিং কারেন্ট, রেটেড ম্যাক্সিমাম ব্রেকিং কারেন্ট, এটা হলো রেটেড ব্রেকিং ক্যাপাসিটি হাই ভোল্টেজ ফিউজ লিঙ্কের। রেটেড ম্যাক্সিমাম ব্রেকিং কারেন্ট কিলো এম্পিয়ার ইন ফিউজ লিঙ্ক শুড বি সিলেক্টেড ফ্রম দ্য R10 সিরিজ। এই রেটেড ম্যাক্সিমাম ব্রেকিং কারেন্ট, এটা আসলে শর্ট সার্কিট কারেন্ট, কিলো এম্পিয়ার, শর্ট সার্কিট কারেন্ট কিলো এম্পিয়ারে সেটাও একই রকম 10 দ্বারা মাল্টিপ্লাই হবে। অর্থাৎ আমি যেরকম 80 সিলেক্ট করছি, এখন 80 এম্পিয়ার ছিল, এখন আমি যদি এই 8 নেই, 10 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে, 80। আমি যদি 80 নেই, তাহলে কি হবে এটা, 80 কিলো এম্পিয়ার হবে। ওকে, 80 কিলো এম্পিয়ার। কিন্তু আমাদের তো আসলে 80 কিলো এম্পিয়ার প্রয়োজন নাই। যেমন আমি একটা ইনফরমেশন আপনাকে দেই, সেটা হলো আমাদের এই সাবস্টেশনটা কানেক্টেড কিসের সাথে, 11 কেবি গ্রিডের সাথে কানেক্টেড। তো 11 কেবি গ্রিডের সাথে কানেক্টেড। এখন 11 কেবি গ্রিডের যে শর্ট সার্কিট কারেন্ট রেটিং, 11 কেবি গ্রিডের শর্ট সার্কিট কারেন্ট রেটিং সাধারণত 25 কিলো এম্পিয়ার থাকে। 25 কিলো এম্পিয়ার থাকে সাধারণত। ওকে, 11 কেবি আমাদের দেশে যে পিডিবি, ডেসা, ডেস্কো বা আরইবি, যে তাদের যে সার্ভিস গুলো আছে, 11 কেবি গ্রিড গুলো আছে, সেই প্রত্যেকটা দেশেরই কিছু যে গ্রিড থাকে, সেই গ্রিডের একই রকম থাকে। যেমন ডেসা, ডেস্কো, আরইবি, পিডিবি, ভিন্ন ভিন্ন কোম্পানি হলেও তাদের যে 11 কেবির শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ভিন্ন হবে, বিষয়টা এরকম না। অর্থাৎ একটা দেশের জন্য একটা সিঙ্ক্রোনাইজ থাকে, না হলে কি হবে, একটা গ্রিড আর একটা গ্রিডের সাথে কানেক্টেড হতে পারবে না। ওকে, একটা গ্রিড আর একটা গ্রিডের সাথে কি হতে পারবে না, কানেক্টেড হতে পারবে না।
এই জন্যই ওই যে পিপিজিসিবি যে ওভারঅল গ্রিড তারা দেখাশোনা করে এরকম আর কি। সো 11 কেবি ইনকামিং লাইন কত 25 কিলো এম্পিয়ার। সো আমরা এই 11 কেবি ইনকামিং যে গ্রিড এই 25 কিলো এম্পিয়ার। সো আমরা আমাদের ট্রান্সফরমারটা এই ট্রান্সফরমারটা যে এই গ্রিডের সাথে কানেক্টেড করব, তখন এখানকার যে ইকুইপমেন্ট গুলো থাকবে এই সবগুলো ইকুইপমেন্ট যে ইকুইপমেন্ট গুলো সিরিজে কানেক্টেড হবে, ওকে, যে ইকুইপমেন্ট গুলো সিরিজে কানেক্টেড হবে সবগুলো ইকুইপমেন্টের শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 25 কিলো এম্পিয়ার হতে হবে। ওকে, এটা কিসের সাথে ম্যাচ হতে হবে, এটার কোনো ক্যালকুলেশন নাই। এই যে শর্ট সার্কিট কারেন্ট, এই যে ফিউজ ফিউজ 80 এম্পিয়ার, এটা আমি ক্যালকুলেশন করে বের করছি এটার ক্যাপাসিটি। ওকে, বাট ব্রেকিং কারেন্ট মানে হলো একটা শর্ট সার্কিট কারেন্ট, সর্বোচ্চ কি পরিমাণ কারেন্ট সে করতে পারবে, টলারেট করতে পারবে উইদাউট এনি ড্যামেজ, সেটা হলো 25 কিলো এম্পিয়ার। এটা হলো কিসের, ওই গ্রিডের যে শর্ট সার্কিট কারেন্ট সেটা হলো এটা। ওকে, একই রকম ভাবে সার্কিট ব্রেকারও এবং কেবলও, কেবলের সাইজ যখন ক্যালকুলেশন করবো তখন এই বিষয়টা আপনাদের কাছে আর একটু ক্লিয়ার হবে, আরো পরিষ্কার হবে ইনশাল্লাহ। ঠিক আছে। সো এখন আমরা যদি এখান থেকে যদি আমরা ব্রেকিং কারেন্ট ক্যাপাসিটি নেই, সেটা আমরা আসলে এখান থেকে নেওয়া ক্যালকুলেশন একটা দিয়েছে। এটা এটা এখানে কেন দিছে, এটা হলো দিছে যে অ্যাভেলেবেল সাইজ আর কি, অ্যাভেলেবেল সাইজ যে 2.5 কে যদি আমি 10 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, 25। 25 25 এর আগে একটা আছে 21.6, মানে 16 কিলো এম্পিয়ার। এইগুলো আসলে এই যে এটা নির্ভর করে গ্রিডের উপর আর কি, কোন গ্রিড থেকে আপনি পাওয়ার নিচ্ছেন। এখন আমি যেটা বলছি এক্সাম্পল হিসেবে 25 কিলো এম্পিয়ার, আপনি যে গ্রিডে কানেকশন নিচ্ছেন, অনেক কিছু কিছু গ্রিডে এরকম কম থাকতেও পারে, সেটা আপনি ওই যে গ্রিড যাদের কাছে আছে ওদের কাছ থেকে, এই যে যে কোম্পানির কাছ থেকে আপনি নিবেন, সাধারণত একই রকম হয়। এরপর আপনি ওদের কাছ থেকে জেনে তারপরে এই জিনিসটা যে কত কিলো এম্পিয়ার। তার মানে কি হলো এখানে, আমি যে এখানে ফিউজটা ডিজাইন করলাম, সেই ফিউজটার ভোল্টেজ হলো 11 কেভি, ক্যাপাসিটি হলো 80 এম্পিয়ার, এবং কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কত, সরি, শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হতে হবে কত, 25 কিলো এম্পিয়ার। 25 কিলো এম্পিয়ার। ওকে, শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। মনে করেন আপনি এমন একটা ফিউজ কিনলেন যে ফিউজের ভোল্টেজ রেটিং 11 কেভি, ক্যাপাসিটি 80 এম্পিয়ার, বাট শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হলো 20 কিলো এম্পিয়ার। সেটা হয়তো যতক্ষণ পর্যন্ত না প্রবলেম হবে না, শর্ট সার্কিট হবে না বা কোনো ইস্যু হবে না ততক্ষণ চলবে। বাট এটা হলো আসলে যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না আর কি। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো আমাদের এই সিস্টেমটা যে গ্রিডের সাথে কানেক্ট হয়েছে, সেই গ্রিডের, যেমন আমি কিন্তু এখানে 11 কেভি ভোল্টেজ দিচ্ছি। 11 কেভি কেন নিছি, কারণ আমার গ্রিডের ভোল্টেজ 11 কেভি। ওকে, এটা শুধু গ্রিডের সাথে অ্যালাইন হতে হবে। কতটুকু পর্যন্ত অ্যালাইন হইতে হবে, এই আমার এইচটি বুশিং পর্যন্ত অ্যালাইন হইতে হবে। ওকে, এইচটি বুশিং পর্যন্ত অ্যালাইন হতে হবে, 11 কেভি ভোল্টেজ গুলো তো এইচটি বুশিং এ এসে কানেক্টেড হবে, তাই না? সো এখান থেকে শুরু করে যে গ্রিডের যে কানেকশন পয়েন্ট এল এ সহ, গ্রিডের যে কানেকশন পয়েন্ট সেখান থেকে শুরু করে এইচটি পর্যন্ত, এইচটি বুশিং পর্যন্ত যে ইকুইপমেন্ট গুলো থাকবে, এই ইকুইপমেন্ট গুলোর সিরিজে কানেকশন থাকলে ভোল্টেজ রেটিং হইতে হবে 11 কেভি, এবং নমিনাল ভোল্টেজ এটা, আর রেটেড ভোল্টেজ হইতে হবে 12 কেভি। ওকে, এবং শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং হইতে হবে 25 কিলো এম্পিয়ার। তার মানে কি, ভোল্টেজটা হবে গ্রিডের ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্টটা হবে গ্রিডের কারেন্ট, আর ক্যাপাসিটিটা নির্ভর করবে যে 80 এম্পিয়ার না 60 এম্পিয়ার, এটা নির্ভর করবে ট্রান্সফরমারের রেটিং এর উপরে। ওকে, ট্রান্সফরমারের রেটিং এর উপরে। ওকে, আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। এখন সার্কিট ব্রেকার নিয়ে একটু আলোচনা করি। স্ট্যান্ডার্ড কারেন্ট রেটিং আইএসসি, এটা হলো বিএসইএন 60059, এটা হলো আরেকটা কোড। এই কোডে সার্কিট ব্রেকারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে সার্কিট ব্রেকারের কারেন্ট রেটিং ক্যাপাসিটি নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন সার্কিট ব্রেকারের 1, 1.25, 1.6, 2, 2.5, 3.1, এরা বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার নিয়ে এরা আলোচনা করছে। এটা এলটিএসটি এখানে ইয়া মেজার করে নাই, কিন্তু এখানে দেখেন আমাদের এখানে 315 এম্পিয়ার, আমাদের এখানে কত আসছিল, আমাদের এখানে আসছিল কারেন্ট রেটিং ক্যাপাসিটি 318। ওকে, 318, সো ম্যাক্সিমাম। এখন 318 যেহেতু ম্যাক্সিমাম আসছিল, তে আমরা যদি 250 বা 315 এম্পিয়ার ক্যাপাসিটির
কোন 11 কেভি ভোল্টেজ, ভোল্টেজটা কিন্তু 11 কেভি হতে হবে। ওকে, আমি আবারও বলতেছি, এখানে এই যে এখানে যে জিনিসটা বলছি আমি আমি অলরেডি ফিউজের ক্ষেত্রে বলছি যে আমাদের এই ইকুইপমেন্ট গুলো গ্রিডের সাথে কানেক্টেড থাকবে। ওকে, সো গ্রিডের দুইটা প্যারামিটার, যেমন ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, এই দুইটা প্যারামিটার ফিক্স। এখানে যত ইকুইপমেন্ট থাকবে সবগুলো ইকুইপমেন্টের জন্য এই ভোল্টেজ রেটিং 11 কেভি হতে হবে, এবং শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 25 কিলো এম্পিয়ার হতে হবে। এখন এখানে যে আমি সার্কিট ব্রেকারটা দিব, এই সার্কিট ব্রেকারের রেটিং আমার 318, বা এখানে যদি আমার 315, আমি যেটা দেখলাম 315 দেই, তাতেও আমার কোনো সমস্যা নাই। কিন্তু এখানে দুইটা জিনিসের ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না, সেটা হলো 11 কেভি। এই ভোল্টেজ রেটিং এর ক্ষেত্রে আমার কোনো কম্প্রোমাইজেশন থাকবে না। ওকে, 11 কেভি ভোল্টেজ হইতে হবে, একই সাথে হইতে হবে কি 25 কিলো এম্পিয়ার। সরি। ওকে, এই দুইটা জিনিস কি থাকবে আমি আবার বলতেছি, এই দুইটা জিনিস হবে গ্রিডের, আমি যে গ্রিডের সাথে কানেকশন করছি সেই গ্রিড থেকে নিব। আর এই এম্পিয়ার রেটিংটা আমার ক্যালকুলেশন অনুযায়ী আসবে। এখন এই ভোল্টেজের সাথে ম্যাচ করে, এই ভোল্টেজের সাথে ম্যাচ করে, এই শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং এর সাথে ম্যাচ করে আমি যে সাইজের সার্কিট ব্রেকার পাবো সেই সাইজের সার্কিট ব্রেকার ইউজ করব। কারণ আমি যদি 315 পাই তাহলে 315 ইউজ করব। 315 পাচ্ছি না, এর নেক্সট এভেলেবেল সাইজ কত? 400, তখন 400-তে যাওয়া লাগবে। 400 পাচ্ছি না, নেক্সট এভেলেবেল সাইজ কত? 440 এম্পিয়ার, এখানে আমি নিব। ওকে, যেমন এই যে 630 এম্পিয়ার, সরি 500, 600, মানে নেক্সট এভেলেবেল। অর্থাৎ আমার এখানে ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট রেটিং ফিক্স রেখে তাহলে আমি এভেলেবেল যে সাইজ আমি পাবো, এটা বিসিবি হোক, লোড ব্রেক সুইচ হোক, বা অন্য যে কোনো সার্কিট ব্রেকার হোক, এই ভোল্টেজ এবং কারেন্টটাকে ঠিক রেখে তারপর আমি এভেলেবেল সার্কিট ব্রেকারটা সিলেক্ট করব। এই জন্য দেখবেন বেশিরভাগ বাসা বাড়িতে সার্কিট ব্রেকার থাকে না, এইচটি সাইডে সার্কিট ব্রেকার থাকে না। কিছু কিছু ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিতে হয়তো লোড ব্রেক সুইচ ইউজ করে। কারণ হলো আসলে ওই যে আগের যে এক্সাম্পলটা দিছিলাম, আগের এক্সাম্পলটাতে আমার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি আসছিল কত, এই 600% করেও আসছিল 78 এম্পিয়ার। এখন 78 এম্পিয়ার আসলে 11 কেভি ভোল্টেজে 25 কিলো এম্পিয়ারে আসলে 78 এম্পিয়ারের কোনো সার্কিট ব্রেকার পাওয়া যাবে না। কারণ হলো, আর এখানে যে 600% এত বেশি কেন নেওয়া হচ্ছে, এটা হলো দেখেন, একটা সার্কিট ব্রেকার বা ফিউজ বলেন, এগুলো যে শুধুমাত্র এটা কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে না, এটা কিন্তু একটা ভোল্টেজের উপর ডিপেন্ড করে। যেমন আমরা কিন্তু আমরা যদি এমসিসিবি কথা চিন্তা করি, তাহলে আমাদের কিন্তু 400 এম্পিয়ার, 500 এম্পিয়ার, 600 এম্পিয়ার এমসিসিবি আছে। বাট এমসিসিবির ভোল্টেজ রেটিং কত? 400 ভোল্ট। কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হয়তো এমসিসিবি গুলোর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি দেখবেন 65, 36 কিলো এম্পিয়ার, 65 কিলো এম্পিয়ার আছে, কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে হবে না। ভোল্টেজ দেখবেন এগুলো 400 ভোল্ট। এখন এই 400 ভোল্টের 25 কেন, মনে করেন 65, আমি কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা দিলাম 65। আবার এখানে যে এখানে যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, সরি, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি আসছিল কত? 318, এখানে নিলাম আমি 400 বা 300। শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি নিলাম আমি 65 কিলো এম্পিয়ার, কিন্তু আমি ভোল্টেজ রেটিং নিলাম হলো 400 এমসিসিবি, 400। তাহলে কি হবে আসলে? হবে না, কারণ আমার এখানে ভোল্টেজটা হলো 11 কেভি। সো আমার এই দুইটা প্যারামিটারকে ফিক্স রাখতে হবে। এই 11 কেভি, 11 কেবির চেয়ে বেশি হইলে সমস্যা নাই, বাট কম হওয়া যাবে না। কারণ আপনি যখন 400 400 ভোল্টের, 500 ভোল্টের, বা 2000 কেবি, বা 3 কেবি, বা 4 কেবির একটা সার্কিট ব্রেকারের দুইটা পয়েন্টে আপনি যখন 11 কেবি ভোল্টেজটা দিবেন, তখন সাথে সাথে সার্কিট ব্রেকারটা ব্রাস্ট হয়ে যাবে। ওকে, আর শর্ট সার্কিটের ইস্যুটা হলো, শর্ট সার্কিটটা হয়তো ইমিডিয়েটলি ইম্প্যাক্ট করবে না, কারণ শর্ট সার্কিট আপনি কানেক্ট করার সাথে সাথেই যে কোথাও শর্ট সার্কিট হয়ে গেছে তা না। সেটা হয়তো শর্ট সার্কিটের যখন হবে তখনকার প্রেক্ষাপটের উপর হয়তো কিছুটা ইম্প্যাক্ট পড়ে। বাট ভোল্টেজের বিষয়টা কিন্তু ইমিডিয়েটলি ইম্প্যাক্ট করবে। আপনি 11 কেবি ভোল্টেজ লাইন কেবল 400 কেবিতে, বা 400 ভোল্টে, বা 500 ভোল্টে, বা 2 কেবিতে, বা 4 কেবিতে কানেক্টেড দিলে সাথে সাথে ব্রাস্ট হয়ে যাবে। ওকে, সো আমরা ওই ভোল্টেজ রেটিংটা, শর্ট সার্কিট কারেন্ট রেটিংটা ঠিক রেখে আমরা যেটা পাবো সেটাই সিলেক্ট করব। এখন অনেকে হয়তো বলতে পারেন যে তাহলে এভেলেবেলটা কত? এভেলেবেলটা
এখন যেরকম আইএসসি তে আমি যেটা পাইছি যেটা এরকম ভাবে দেয়া, বাট আগের অনেক পুরাতন একটা আইএসসি আছে আমার কাছে, আইএসসির একটা কোড আছে, যেমন আইএসসি পাবলিকেশন 56, আইএসসি পাবলিকেশন 56 1987 এর, এটা অনেক পুরাতন। এটাই আমরা আসলে বাংলাদেশের কাজের ক্ষেত্রে ফলো করছি আমি। বাট এখন দেখেন এটাতে কি বলা আছে, রেটেড ভোল্টেজ। এই যে দেখেন রেটেড ভোল্টেজ 3.6, 7.2, 12। এই রেটেড ভোল্টেজ এর পরে কি কি আছে এখানে, রেটেড ভোল্টেজ এর পরে দেখেন রেটেড শর্ট সার্কিট ব্রেকিং কারেন্ট, রেটেড শর্ট সার্কিট ব্রেকিং কারেন্ট, যে 8, 12.5, 16, 25, 30, 40, বিভিন্ন রেটেড কারেন্ট আছে। এখন আপনার কত প্রয়োজন এটা নির্ভর করবে আমার কত প্রয়োজন, অর্থাৎ আমার ট্রান্সফরমারটা যে গ্রিডের সাথে কানেক্টেড হয়েছে সেই গ্রিডের শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কত, সেটাই হবে আমার প্রয়োজন। ওকে। তারপর হলো রেটেড নর্মাল কারেন্ট। ওকে, রেটেড নর্মাল কারেন্ট। নর্মাল কারেন্টের অনেক অপশন আছে দেখেন। যেমন আমি বলি আমার ভোল্টেজটা তো 11 কেবি নমিনাল ভোল্টেজ, আর রেটেড ভোল্টেজ 12 কেবি। ওকে, রেটেড ভোল্টেজটা কত, 12 কেবি। এখন আমি যদি 12 কেবি, ওকে, এরপর আমি এমন একটা গ্রিডের সাথে, জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য আমি বলতেছি, এমন একটা গ্রিডের সাথে আমার সিস্টেমটা ট্রান্সফরমারটা কানেক্টেড করছি যে গ্রিডের কারেন্ট শর্ট সার্কিট কারেন্ট রেটিং হলো 8 কিলো এম্পিয়ার। সেক্ষেত্রে আমার সার্কিট ব্রেকারের রেটিং 400 এম্পিয়ার হলেই এনাফ। একই রকম ভাবে আমার গ্রিডের কারেন্ট শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি যদি 12.5 হয়, তাহলে আমি 400-তে যেতে পারবো, আবার 600-তে যেতে পারবো। এটার মানে হলো এটা, এই যে অনেকগুলো দেওয়া আছে, এটার মানে হলো এটা, যে আমার এখানে যদি 12.5 শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি যদি আমার গ্রিডের 12.5 হয়, তাহলে আমার সার্কিট ব্রেকারের রেটিং এটা আমার চয়েস। আমি 400 এম্পিয়ারও নিতে পারবো, 630 এম্পিয়ারও নিতে পারবো, একই রকম ভাবে 1250 এম্পিয়ারেরও নিতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। বাট এখন আমাদের যেটা এক্সাম্পল হিসেবে আমি ইউজ করতেছি, যে আমি ধরে নিছি আমার জায়গায় আমরা যে গ্রিডের সাথে কানেক্টেড করছি সেই গ্রিডের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 25 কিলো এম্পিয়ার। 25 কিলো এম্পিয়ার ভোল্টেজ, 12 কেবি শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 25 কিলো এম্পিয়ার। তাহলে সার্কিট ব্রেকারের রেটিং যে এখানে কিছু নাই, এটা ম্যাচ হচ্ছে আমরা যদি এভাবে যাই 630 এম্পিয়ার। তার মানে কি, আমরা 630 এম্পিয়ারের সার্কিট ব্রেকার নিতে হবে, অথবা 1250 নিতে পারবো, 1600 বেশি নিতে পারবো, কিন্তু কম নেওয়ার কোনো সুযোগ নেই। এই যেখানে নাই, কম নাই, মিনিমাম হলো 630, 25 কিলোর জন্য 630। অর্থাৎ এখানে আহ, আমাদের যে সার্কিট, আমাদের যে ডিজাইনটা আছে এখানে, এখানে আমার এখন দেখেন, যদিও আমার ক্যালকুলেশনে আসছে, যদিও আমার ক্যালকুলেশনে আসছে কত আসছে বলেন, 318 এম্পিয়ার, কিন্তু আমি আসলে 318 এম্পিয়ার, আমি যে এখন যে আইসির ওই যে আইএসি পাবলিকেশন 56 যেটা আমি দেখাইছি, এইটা অনুযায়ী, এই এই পাবলিকেশন অনুযায়ী আমাকে এখানে নিতে হবে কত, 630, এর কমই আর নাই। 630 এম্পিয়ার, 630 এম্পিয়ার, 630 এম্পিয়ার, কনসিডারিং কারেন্ট ক্যারিং শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 25 কিলো এম্পিয়ার। ওকে, আমি যদি শর্ট আমাদের যে গ্রিডের সাথে কানেক্টেড করছি সেই গ্রিডের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি যদি 25 কিলো এম্পিয়ার হয়, তাহলে আমার এইচবি সার্কিটের পরিমাণ আইসি পাবলিকেশন এটা আইএসি পাবলিকেশন 56/1987 অনুযায়ী আমার সার্কিট ব্রেকারের রেটিং হতে হবে 630। 630 সম্ভবত বিসিবি ছাড়া আর কোনো সার্কিট ব্রেকার নাই, সেক্ষেত্রে আমার বিসিবি যাওয়া লাগবে। ওকে। আর যদি আমরা মনে করি যে না আমি বিসিবি তে যাব না, বা লেটেস্ট যে আমি আর একটা সিরিয়া কোড দেখাইছি এটাতেই থাকতে চাই, সেক্ষেত্রে আপনারা ওই 11 কেবি ভোল্টেজ এবং 25 কিলো শর্ট সার্কিট কারেন্ট রেখে যে এভেলেবেল মার্কেটে যে এভেলেবেল সার্কিট ব্রেকারটা থাকবে, আপনারা সেটাই নিতে পারেন। মনে করেন আপনি যদি 315 পান 15-তে, তাহলে 315, সম্ভবত না, এই লুড ব্রেক সুইচ পাওয়া যেতে পারে 400 এম্পিয়ারে। 400 এম্পিয়ারের সম্ভবত লুড ব্রেক সুইচ পাওয়া যেতে পারে আর কি। ঠিক আছে, যাই হোক, আমি কনসেপ্টটা ধরে দিছি। কনসেপ্ট কিভাবে সাইজিং করতে হয়, কনসেপ্ট এখন এভেলেবেল কোনটা আছে সেটা আমাদের দেশে আহ, যে সাপ্লায়ার যারা আছে তাদের সাথে কথা বলে যে এভেলেবেল কোনটা আছে সেটা কি আপনারা সিলেক্ট করতে হবে। ওকে, তবে মানে ডিজাইনটা কিভাবে করতে হয় সেটা আমি এক্সপ্লেন করে দিলাম আপনাদেরকে। ওকে।
আশা করি বুঝতে পারছেন। চেষ্টা করছি ক্লিয়ারলি বোঝানোর জন্য। এরপরেও কারো যদি কোনো কমপ্লেন থাকে, কারোর জন্য কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আচ্ছা, এখন এটা যদি 1 kVA না হয়, কোনো একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মনে করেন এই যে 2000 kVA, এবং এটার রেটিংটা হলো মনে করেন 8%। এটা রেটিংটা হলো গেলে কি 8%, ওকে, 8%। তখন 8%, মানে কি 6%-এর উপরে। এখন এই ট্রান্সফরমারের রেটিং যদি, ট্রান্সফরমারের ইম্পিডেন্সের রেটিং যদি 6%-এর চেয়ে বেশি হয়, তাহলে সার্কিট ব্রেকারের রেটিংটাতে একটু ছাড় পাওয়া যায় এখানে 400। আপনারা ওই যে আগের লেকচারটা দেখবেন, আগের লেকচারটাতে এটা বলে দেওয়া আছে। আগের লেকচারটাতে এটা বলে দেওয়া আছে, আমি খুঁজে বের করতে পারি। আমার আগের লেকচারটা কোথায় ছিল? সরি, আপনারা আগের লেকচারটা দেখে নিলেন, ওখানে এটা বলে দেওয়া আছে আর কি গ্রাফে। সরি, আমি দেখাইতে পারলে একটু ভালো হতো, আমি নিজে মানসিক ভাবে হ্যাপি থাকতে পারতাম। তা তো এখানে না, পিডিএফ এ, পিডিএফ ফাইল, এনইসি ডাটা, এনইসি ডাটাতে, এনইসি 450, এনইসি 450। আনসুপারভাইজড লোকেশন ইম্পিডেন্স 8% থেকে 10%, অর্থাৎ 6% থেকে 10%। এটা সেক্ষেত্রে হচ্ছে দেখেন ফিউজ 300%, ওকে, ফিউজ 300%, ওকে, সার্কিট ব্রেকার রেটিং 400% হয়ে গেছে। কেন? এটা ইম্পিডেন্সের চেঞ্জ হয়, কারণ এটা অ্যাকর্ডিং টু এনএসি, ওকে। আর এই সেকেন্ডারি সাইডে 125%, তাতে কোনো সমস্যা নাই। ভোল্টেজ যেহেতু আমাদের সেকেন্ডারি সাইডে ভোল্টেজ যেহেতু আমাদের 600 ভোল্টের কম, 400 ভোল্ট, সো এটা 125%। বাট সেকেন্ডারি ভোল্টেজটা যদি ছয় 400 ভোল্টের বেশি হতো, 600 ভোল্টের বেশি হতো, তাহলে আমরা যে দুইটা প্রোটেকশন নিতে হতো, ফিউজ এবং সার্কিট ব্রেকার। বাট আমাদের দেশে যেহেতু একটা, আমি একটা নিয়ে আলোচনা করি, এটা 120, অর্থাৎ ইম্পিডেন্সের রেটিং 8% হলেও সেকেন্ডারি সাইডে কোনো চেঞ্জ নাই, সেটা 125% হবে। বাট এইচবি সাইডে ফিউজেরও কোনো চেঞ্জ নাই, শুধু সার্কিট ব্রেকারের ক্ষেত্রে 400% হবে, ওকে। সো 400% হবে। তো এখন এখানে যদি আমার 200 kVA হয়, 100 kVA এর জায়গায় যদি আমি 200 kVA দিই, সরি 2000 kVA, তাহলে আমার এইচটি কারেন্ট হলো কত? 103 এম্পিয়ার। 104 এম্পিয়ার মানে হলো 105 ধরে নিতে পারি। সেক্ষেত্রে দেখেন, এটা হয়ে গেছে কত? 650, এটা হয়ে গেছে 315, ফিউজ হয়ে গেছে 315, আর সার্কিট ব্রেকার 630। সেই হিসেবে আমার এখানে আসছে কত? 630, আর ফিউজে চলে আসছে 315। 315 এম্পিয়ার। কিন্তু আসলে 315 এম্পিয়ারের ফিউজ এবং আইসি অনুযায়ী আমি যেটা দেখলাম পাওয়া যাচ্ছে না। আইসি অনুযায়ী এটা নাই। সেক্ষেত্রে আমি আইসি RC20 সিরিজ যদি নেই, সেক্ষেত্রে আমার 90 এম্পিয়ার হতে পারে, ওকে, 90 এম্পিয়ার হতে পারে। সো এটা আমার আইসির এই যে এখানে যে প্রেজেন্টেশন আছে, আইসির যে সিরিজ, আইসির যে সিরিজ R20, এটা হলো বেস, এটা হলো ফিউজলিং R20 সিরিজের সর্বোচ্চ 90 এম্পিয়ার পাওয়া যাচ্ছে। আর এখানে আমি বিভিন্ন কোম্পানির ক্যাটালগে দেখছি যে 11 কেবির জন্য 100 এম্পিয়ার, সর্বোচ্চ 100 এম্পিয়ার পর্যন্ত পাওয়া যেতে পারে। তো আপনারা যদি পান 100 এম্পিয়ার, তাহলে 100 এম্পিয়ার এভেলেবেল যদি মার্কেটে পাওয়া যায়, তাহলে আপনারা 100 এম্পিয়ার ইউজ করবেন, যদি মার্কেটে পাওয়া যায়। তবে এটা আমার মনে হয় আপনারা যদি আইসি ফলো করেন, তাহলে সর্বোচ্চ 90 এম্পিয়ারে থাকাটাই বেটার, আইসি অনুযায়ী। বাট এখানে যে ভ্যালুটা বলা আছে, এটা কিন্তু এই কোডে বলা আছে যে ম্যাক্সিমাম। এই যে এখানে যেটা বলা আছে না, এখানে এটা 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 এর আগের যে পিডিএফটা ছিল, ওইটা ছিল অরিজিনাল পিডিএফ, ওইখানে কিন্তু বলা ছিল যে ম্যাক্সিমাম, এটা ভ্যালুটা, এটা হলো কি ম্যাক্সিমাম, ওকে।
আইএসসির কোড হলো এনএসসি 450 সামথিং। সমস্যা নাই, আমরা যদি আইএসসি হ্যান্ডবুকে দেখি সম্ভবত 683 পেজে ছিল এটা। 683 পেজে, এই যে 683 পেজে এখানে লেখা ছিল ম্যাক্সিমাম রেটিং। ম্যাক্সিমাম রেটিং মানে হলো এটা হাইস্ট, এর বেশি যাওয়া যাবে না বাট কমে যাওয়া যাবে, ওকে। এবং এই যে মোর দেন 6% মানে 8%, 8% হলে এই যে দেখেন এখানে 400%। ফিউচার রেটিং এ কোনো চেঞ্জ নাই। এলবি সাইডে, এলবি সাইডে কি নাই, কোনো চেঞ্জ নাই, ওকে। এলবি সাইডে কোনো চেঞ্জ নাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি আপনাদের নজরে আনতে চাচ্ছি, সেটা হলো এলবি সাইডের সার্কিট ব্রেকারের রেটিং। এলবি সাইডের সার্কিট ব্রেকারের রেটিংটা নিয়ে আমি নেক্সট লেকচারে আলোচনা করব। এলবি সাইডে, এইচবি সাইডটা আজকে শেষ করলাম, নেক্সট লেকচারে আমি এলবি সাইড নিয়ে আলোচনা করব। কারণ এলবি সাইডের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, এখানে যেরকম গ্রিড, একটা জিনিস খেয়াল রাখবেন, এই পাশে এই এইচবি সাইডটা আমার গ্রিডের সাথে কানেক্টেড। সো ভোল্টেজ এবং কারেন্ট, শর্ট সার্কিট কারেন্টটা গ্রিডের কারেন্ট হবে। আর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা নির্ভর করবে ট্রান্সফরমারের ক্যাপাসিটির উপরে, ওকে। দেখেন এখানে এখন 2000 কেভিএ হয়ে গেছে। সো আই এইচটি সাইডের কারেন্ট এখন 104 বা 105 হয়ে গেছে। বাট এটা যখন 1000 ছিল, ওকে, তখন কিন্তু 52 ছিল। আমি যদি এটাকে 500 নেই, তাহলে আরো আরো কমে যাবে। ওই দিন ছিল যেটা গেলে 250, দেখেন 13 হয়ে গেছে, ওকে। সো কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা ট্রান্সফরমারের সাইজের উপরে ডিপেন্ডেন্ট, ওকে। আর এটা কেন আমি নেক্সট লেকচারে নিব, এটা নেক্সট লেকচারে নিব হলো এই পাশে যেরকম আমার ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট ফিক্স, এই পাশে আমার ভোল্টেজ ফিক্স 400 কেভি, 400 ভোল্ট, বাট শর্ট সার্কিট কারেন্টটা ফিক্স না। শর্ট সার্কিট এই পাশে এলবি সাইডের শর্ট সার্কিট কারেন্টটা এই ট্রান্সফরমারের পার্সেন্ট অফ ইম্পিডেন্সের উপরে ডিপেন্ডেন্ট, ওকে। ট্রান্সফরমারের পার্সেন্ট অফ ইম্পিডেন্সের উপরে ডিপেন্ডেন্ট। এই জন্য আমি এই পাশে ওই এটা আমি নেক্সট লেকচারে নিব। জি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।